স্বাগত ৭১-এর খেলা যোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। এখন প্রচুর কাজের চাপ, এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না, জানি না এসব ফলস নিউজ কোত্থেকে আসে। দিনভর ভেসে বেড়ানো গুঞ্জন গণমাধ্যমে এসে নিজেই গুড়িয়ে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু মধ্যরাতেই শোনা গেল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে নাকি উড়াল দিয়ে দিয়েছেন বিসিবি বস। ওদিকে বাংলাদেশের সাথে জোট বেঁধে বয়কট বয়কট স্লোগান দিচ্ছিল পাকিস্তান। যেই না আইসিসি একটু চোখ গরম করলো, সাথে সাথে স্কোয়াড ঘোষণা করে দিল বন্ধুর ভেগ ধরা পাকিস্তান। কাকে বিশ্বাস করবেন, কাকে সন্দেহ করবেন, নাকি নিজের চুল নিজেই ছিঁড়বেন? দেয়া কথা তো বাদই থাকুক, দিন শেষে নিজের বলা কথাটাও কেউ রাখে না, না পাকিস্তান না সবার প্রিয় বুলবুল ভাই। দর্শক, বিশ্বকাপে বাংলাদেশের প্রদীপ নিভে গেছে, তবে এখনো আলোচনার মূল কেন্দ্রে দেশের ক্রিকেট। আমরাও আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, শুভ সকাল। শুরুতেই আমরা আসলে একটু বিসিবি বস নিয়েই কথা বলতে চাই। নিশ্চয়ই কথাগুলো একটু শোনা শোনা লাগছে যে আমি কোথাও যাইনি, আমি দেশেই আছি। এর আগে আমরা এরকম সিনারিও দেখেছি। গতকাল আসলে দিনভরই আমরা শুনছিলাম যে হয়তো বোর্ড সভাপতি অস্ট্রেলিয়া চলে গেছেন, কারণ তার ফ্যামিলি সেখানে থাকেন। তারপর তিনি বেশ কয়েকটি গণমাধ্যমে এসে নিজেই বলেছেন তিনি কোথাও যাচ্ছেন না, আজকে অফিস করেছেন, আগামীকাল মানে আজকেও তিনি অফিস করবেন, এমন একটা কথা বললেন। তারপর আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে আরও একটি গণমাধ্যম ডেইলি সান, তারা রিপোর্ট করেছে যে তিনি অলরেডি চলে গেছেন এবং খুবই নির্ভরযোগ্য সূত্র থেকেই তারা খবরটা পেয়েছে। মানে চলে গেলে বা পরিবারের সাথে সময় কাটাতে যাবেন, তাতে এত নাটকের কি আছে? সেটাই আপনি দেখেন, গত 3 সপ্তাহ আমি যদি ধরি, গত 3 সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানে আমার মনে হয় যে একটা সাপলুডু খেলা চলছে। এবং সেখানে কিন্তু বুলবুল ভাই মানে শেষ পর্যন্ত এসে তিনি ওই সাপের মুখে পড়ে একদম নিচে নেমে গেছেন। এই মুহূর্তে আসলে তার কাছে কিছুই বলার নেই, তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন। এবং আপনি যেটা বললেন যে কালকে সারাদিন আমরা জানি যে তিনি রাতে যাচ্ছেন, কিন্তু তিনি সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তিনি বারবার বলছেন আই মিন দ্য টাউন। তার মানে তিনি কিন্তু ব্যাকরণগতভাবে ঠিক ছিলেন, তখন তিনি হয়তো মিরপুরেই ছিলেন, কিন্তু তার রাতে মানে আমরা যদি বলি মধ্যরাতে কিন্তু তিনি মেলবোর্নের ফ্লাইটটা ধরেছেন। আসলে কি হয় মানে মিরপুর যখন জ্বলছে তিনি তখন মেলবোর্নে বাঁশি বাজাচ্ছেন, এমন একটি ঘটনা। আসলে এবার যেটি হয়েছে তার ছুটি নেওয়ার ব্যাপারটি, সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে তিনি ওয়ান ওয়ে টিকিট কেটেছেন, মানে তিনি শুধু যাচ্ছেন, ফিরবেন কবে সেটা নিশ্চিত না, মানে কেউ বলতে পারছে না। এবং বিসিবির কেউ কেউ বলছেন যে তিনি আসলে অপেক্ষা করছেন 12 তারিখ জাতীয় নির্বাচনের জন্য, তার পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেবেন কি হবেন। মানে তিনি হাওয়া মাপছেন যে হাওয়া কোন দিকে যায় তারপরে হবে। আসলে তিনি যেটা করে গেছেন তিনি 6 মাসে, গত 6 মাসে তিনি যেটা করেছেন, কোনো বন্ধুত্ব পাতাতে পারেননি কারো সঙ্গে। ক্রিকেটারদের সঙ্গে তার একটা বৈরী সম্পর্ক তৈরি হয়ে গেছে। বোর্ড পরিচালক পদত্যাগ করেছে। আমরা জানি যে আইসিসি বোর্ড মিটিংয়ে তিনি যেসব কথাবার্তা বলেছেন সেটা নিয়ে তিনি মানে অপদস্থ হয়েছেন ওখানে। মানে সব কিছুতে সব জায়গাতে তিনি কিন্তু এই বন্ধুহীন হয়ে পড়েছেন। তিনি একজন নিঃসঙ্গ শেরপার মতন ঘুরছেন। এবং আমার মনে হয় যে শেষ আশ্রয় তার সেই পরিবার, তিনি সেই পরিবারের কাছে ফিরে গেছেন। কবে আসবেন এটা কেউ জানে না। মানে তার আশা এখনো অনিশ্চিত, যেটা আসলে বললেন যে পরিস্থিতি খুব মানে স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো তাকে আমরা দেখতে পাবো। মানে বিষয়টা কেমন একটা হয়ে গেল। তাকে যদি দেখি, তিনি যেভাবে বাংলাদেশের ক্রিকেটে ঢুকেছিলেন, তিনি এসেই বলেছিলেন একটা কুইক T20 ইনিংস খেলবেন তিনি। তারপরে তার কাছে মনে হলো তিনি যে ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন সেগুলো করার জন্য তার হাতে লম্বা সময় দরকার, সেই সময় তিনি পেলেন, এরপরে একদম তালঘোল পাকিয়ে ফেললেন। মানে সেটাই, তিনি T20 খেলতে চেয়েছেন, 4 ছক্কা দিয়ে শুরু করতে চেয়েছেন। এবং এখন যেটা মনে হচ্ছে যে তিনি কি রিটায়ার্ড হার্ট হয়েছেন নাকি রিটায়ার্ড আউট হয়েছেন, এটা আমরা বুঝতে পারছি না যে তিনি কি নিজেই সরে গেলেন নাকি তাকে সরিয়ে দেওয়া, একটু সাইড করে দেওয়া হলো। কারণ গত কয়েকটি দিন আপনি দেখবেন যে তার কিছু অযাচিত মন্তব্য এটি কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে, এটা বাংলাদেশ ক্রিকেটকে ফেলেছে। আপনি খেয়াল করেন, তিনি বারবার বলছেন যে শ্রীলঙ্কা হোস্ট কান্ট্রি না, অথচ শ্রীলঙ্কা কিন্তু হোস্ট কান্ট্রি, সেটা আমরা আরো আগে থেকেই জানি, এটা জানি। এবং এটা নিয়ে শ্রীলঙ্কা মাইন্ড করেছে। এবং আইসিসি নিয়ে তিনি যেটা বলেছেন, তিনি নিজে আইসিসির এমপ্লয়ি, অথচ তিনি বলেছেন যে বিশ্ব ক্রিকেটে বা ক্রিকেটের জনপ্রিয়তা কমছে। এইটা আসলে তিনি বলতে পারেন কিনা এটা নিয়ে কিন্তু তার একটা চাপ। এবং আপনি যেটা বললাম, আবার আরো একটা ব্যাপার, তিনি নিজে আইসিসির কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন সিদ্ধান্তের জন্য, কিন্তু তিনি মিডিয়ার সামনে মানে আমাদেরকে সবাইকে বললেন তিনি যে আইসিসি কিভাবে 24 ঘন্টা সময় বেঁধে দেয়। হ্যাঁ, তিনি কি বলছেন আসলে এই বুলবুল ভাইকে আমরা চিনছি না। মানে আমরা যে বুলবুল ভাইকে চিনতাম, এখন সেই বুলবুল ভাই চলে আসছে সামনে। আপনি যদি দেখেন এই ক্রিকেটের উন্নয়নের জন্য তিনি চীনে গিয়েছেন, মিয়ানমার গিয়েছেন, কত জায়গায় গিয়েছেন, কত গল্প শুনেছি তার কাছে। সেই বুলবুল ভাই এখন বলছে যে ক্রিকেটের জনপ্রিয়তা নেই, অথচ তিনি নিজে ক্রিকেটের একজন স্টেক হোল্ডার। আপনি বলছেন তিনি আসলে, আমরা দেখেছি যে চীনে কিভাবে ক্রিকেটটাকে শুরু করতে হবে, মানে
তিনি আসলে শুরু করার ব্যাপারটাতে হয়তো মুন্সিয়ানা দেখিয়েছেন, কিন্তু আসলে একটা স্ট্যাবল একটা ক্রিকেট বোর্ড বা এরকম একটা ক্রিকেট বোর্ডকে চালানোর মতো সক্ষমতা সেইটা বোধহয় আসলে একটু সেটা কমতি রয়ে আপনি গেছে। আমরা সবসময় বলি যে তিনি আইসিসিতে ছিলেন, তিনি ওখানে কাজ করেছেন, তিনি কিন্তু একজন অ্যাজ এ এমপ্লয়ি ছিলেন, মানে Right. সে একজন এমপ্লয়ি আর একজন মানে আপনার ডিরেক্টর, এটার ভিতর অনেক পার্থক্য। তিনি এখন বুঝতে পারছেন যে কি হয় আসলে ডিরেক্টরশিপ করতে গেলে অনেক ধরনের থাকে। আপনি এই সম্প্রতি আমি ক্রিকেটের যে উদাহরণটা দেই, আপনি দেখেন ক্রিকেটারদের যে আন্দোলন ছিল একজন পরিচালকের মন্তব্য নিয়ে, এবং তারা যে আন্দোলন করেছিলেন তাদেরকে সরিয়ে দিতে হবে সেই পরিচালক এম নাজরুল ইসলামকেই কিন্তু আবার এই বুলবুল ভাই তার নিজস্ব ক্ষমতা বলে কিন্তু বোর্ড মিটিং থেকে আবার ফিরিয়ে এনেছে। আমি কালকে কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল যে তারা অপমানিত বোধ করছেন, তারা প্রতারিত বোধ করছেন এবং তারা কিছু বলতে পারছেন না। তো এই যে তাদের সাথে যে প্রতারণাটা যদি করা হয়, তাদের এটা করা হয়, তাহলে আপনি বুলবুল ভাইয়ের উপর কিভাবে তারা আশ্বাস রাখবে? তা আপনাদের ক্রিকেট বোর্ড, আপনার এই ক্রিকেট বোর্ড কিন্তু তারা বলে যে ক্রিকেট বোর্ডে ক্রিকেটাররা হচ্ছে হাত এবং পুরা ক্রিকেট বোর্ডটা হচ্ছে বডি, কিন্তু আমি মনে করি যে ক্রিকেট পুরা শরীরটা এলো ক্রিকেটাররা, ক্রিকেট বোর্ড হচ্ছে তাদের পোশাক, যে কোনো সময় প্রয়োজনে বদলাতে হয়। বুলবুল ভাই একজন পোশাকের মতন এসেছেন, তারা বদলে যাবেন, তারপরে কি হবে ক্রিকেটারদের? তো এরকম একটা অন্ধকার পরিস্থিতিতে রেখে আসলে সবাই কিন্তু শঙ্কিত। বিশ্বকাপ খেলা হচ্ছে না, এটা ঠিক আছে, সিকিউরিটির ব্যাপার, সেফটি অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট, এবং সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে, কিন্তু এটা করতে গিয়ে আপনি যেটা করলেন যে সবাইকে বন্ধুহীন করে ফেললেন। আইসিসি বোর্ড সবাই আপনাকে কেউ পাশে দাঁড়ালো না। তো এইভাবে কি হলো? আপনি পুরো সবাইকে একটা বাংলাদেশে বিচ্ছিন্ন করে আপনি এখন মেলবোর্নে চলে যাচ্ছেন। মানে ডিপ্লোমেসিতে তিনি একেবারেই হেরে গেছেন, যেটা আসলে তার উপর সব থেকে বেশি ভরসা ছিল যে তিনি হয়তো এই জায়গাটায় জিতে যাবেন বা এই জায়গাটায় হয়তো তিনি আরও বেশি এফিসিয়েন্সি দেখাবেন এবং ফাইনালি হয়তো রেজাল্টটা আমাদের পক্ষে আসবে। আসলে সেটা হয়নি। এবং আমরা দেখেছি যে বিসিবির অন্যান্য পরিচালকরা যে যখন সুযোগ পাচ্ছেন, সামনে বুম পাচ্ছেন, যা খুশি তাই বলে ফেলছেন, এবং সেখানে অস্ত্র হিসেবে যখন তখন যাকে খুশি তাকে ব্যবহার করা হতে পারে হয়ে যাচ্ছে। সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে, মানে সেটা শোনার পরেই আমরা আসলে বুঝেছি যে এটা শুধুমাত্র তাদের একটা ব্রহ্মাস্ত্র হতে পারে। আমরা সবসময় পলিটিক্সে দেখি এক ঘটনাকে অন্য জায়গায় প্রবাহিত করার জন্য এই কাজগুলো করা হয়, এবং এখন আমরা সেটা বিসিবিতেও আমরা দেখতে পাচ্ছি। এই যে এই জিনিসটা সাকিবকে নেওয়া হচ্ছে, সাকিব তার অন্য ক্রিকেটারদের মতো এত ইমোশনাল না, তার সাথে বা তাকে নিয়ে এই চালটা কেন চাললো বিসিবি? আসলে এখানে দুটি ব্যাপার আছে। আমরা যেটা সব জায়গাটা বলছি যে তাকে এই পুরা ইস্যুটা শিফট করার জন্য, কারণ ক্রিকেট কূটনীতি পুরা ব্যর্থ হয়েছে এবং পুরা বাংলাদেশ এখন লোতে আছে, তো সেটা শিফট করার জন্য সাকিব ইস্যু নিয়ে আসা হয়েছে। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার কিন্তু সবাই সন্দেহ করছে এবং আমি কয়েকজনের সাথে কথা বলে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে বিসিবিতে একটা তামিম ভূত, একটা তামিম আতঙ্ক কাজ করে। তো এই তামিম ভূত তাড়ানোর জন্য সাকিব ওঝা এটা তারা নিয়ে আসতে চায়। তারা মনে করে যে ক্রিকেটারদের যে এই যে আন্দোলন বলেন কিংবা ক্রিকেটারদের একাট্টা কিংবা ক্রিকেটার যে দাবি, এই সব কিছুর পেছনে তামিম ইকবালের একটা ভূমিকা আছে। তো তামিম ইকবাল যাতে এইটা না করতে পারে, এই জন্য সাকিবকে নিয়ে এসে সাকিবকে দিয়ে তামিমকে যেটা বললাম যে ওঝা ঝাড়ানোর মতন, পাওয়ার অফ ব্যালেন্স, এইটা করার একটা চিন্তা ভাবনা তারা করছে। কিন্তু আমি অবাক হয়ে যাই এই বুদ্ধিটা কার মাথার থেকে এসেছে। ওই যে আপনার ওই যে থাকে না যে হিন্দি সিরিয়াল কিংবা যে কলকাতার সিরিয়ালগুলোতে স্ক্রিপ্ট রাইট যারা করে, তারা কিন্তু যে প্লট তৈরি করে, একটা ঘটনা ছোট শেষ হয়ে যায়, বউ শাশুড়ির ঝগড়া শেষ হলো, তারপরে বউ ননদের ঝগড়া শুরু করে দেয়। তো বিসিবিতে এই প্লটটা কে তৈরি করছে, কোন পরিচালকের মাথায় এটা আসছে, এটা কিন্তু আমি অবাক হয়ে যাই যে এটা কে করতে পারে। সাকিবের এই যে নিয়ে এসে পুরো স্ক্রিপ্টটা চেঞ্জ করে দেয়া, তো এটা আমি মনে করি যে তাদের এটা আসলে মানে হবে এটা না। একেবারে উদ্দেশ্য প্রণোদিত, সেটা আমরা জানি। এবং বেশ কয়েকটা গণমাধ্যম সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। খুব সম্ভবত তিনি বলেছেন খুব রয়ে সয়ে এই ব্যাপার নিয়ে কথা বলবে, খুব স্বাভাবিক। সাকিব এইরকমই মানুষ, হুট করে কোনো কিছুর আনসার তিনি দেন এবং তিনি জানেন কি করতে চান। আমরা একটু যদি পাকিস্তান নিয়ে কথা বলি, পাকিস্তান আমাদের বন্ধু, খুব বন্ধু হওয়ার চেষ্টা করছে আর কি, বোঝানোর চেষ্টা করছে যে তারপর আমরা শুনলাম যে তাদের দেশের প্রধানমন্ত্রী আসলে তারপর তারা হয়তো ডিসিশন জানাবে যে তারা বিশ্বকাপ বয়কট করবে কিনা। সেই জায়গা থেকে গতকাল যখন আইসিসি একটা হুমকির মতো দিল যে যদি বিশ্বকাপ বয়কট করে এই ব্যাপারগুলো হতে পারে পাকিস্তানের সাথে, তারপরে আমরা দেখলাম স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। মানে পাকিস্তান যে এমন করবে সেটা তো আসলে অনুমিতই ছিল না। সেটাই, বাংলাদেশ আজকে বিশ্বকাপে নাই প্রায় 33-36 ঘন্টা হয়ে গেছে, মানে 33 ঘন্টা হয়ে গেছে, পার হয়ে গেছে, কেউ কথা রাখেনি, মানে পাকিস্তান কথা রাখেনি। যেটা বলা হয়েছিল এবং যেটা আমরা মানে মিডিয়াতে দেখেছি, অন্যান্য গণমাধ্যমগুলোতে, যে পাকিস্তানের একটা প্রতিশ্রুতি ছিল যে একসাথে লড়বো, জিতবো, হারলেও একসাথে থাকবো,
কিন্তু লাস্টে কিন্তু আমরা কি দেখলাম যে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং যেটার নাকি ডেট ছিল আপনার 30 তারিখ, তার আগেই 5 দিন আগেই কিন্তু তারা ঘোষণা করে দিল এবং তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে। যদিও তাদের মানে কিছু মিডিয়া আছে, পাকিস্তানের কিছু মিডিয়া, তারা কিন্তু বাংলাদেশের এই হিট বাজারটা কিন্তু খুব ধরে ফেলেছে। তারা ওখানে একটি সূত্র দিয়ে একটি কথা বের করে দেয়, এখানে আমরা পুরো হিট হয়ে যায়। তো এটি তারা করেছে গত কয়েক সপ্তাহ। কিন্তু আমি মনে করি যে পাকিস্তানের সঙ্গে ভারত কিংবা আইসিসির যে সম্পর্কটা, এরা কিন্তু একজন আরেকজনের সাথে প্রচন্ডভাবে বিরোধী, প্রতিদ্বন্দ্বী, শত্রুতাও বলতে পারি, কিন্তু একটি জায়গায় যায় তাদের ভিতর কিন্তু একটা মিল আছে, তারা একে অন্যের গুরুত্বটা বোঝে। আপনি খেয়াল করেন এই এশিয়া কাপে, লাস্ট এশিয়া কাপে যখন নাকি ভারতের প্লেয়াররা হাত মেলালো না, তখন কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করে ইউএইর সঙ্গে একটি ম্যাচ খেলতে আসেনি, মাঠে আসেনি, এবং সেটা নিয়ে তারা খেলবে না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভবত তারা ইউএইর সঙ্গে খেলবে না, সেরকম একটা প্রতিশ্রুতি নেওয়ার পরে আবার 1 ঘন্টা পরে কিন্তু ঠিকই মাঠে এসেছে। এবং এই পর্যন্ত কিন্তু পাকিস্তান কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ভারতকে চাপে রাখতে চায় এবং এটাও তাদের গেম, একটা স্ট্র্যাটেজি, একটা মানে এটা তাদের পরিকল্পনা। তো এখনো কিন্তু তারা কিন্তু আমি নিশ্চিত তারা শেষ মুহূর্ত পর্যন্ত বলে যাবে যে আমরা বয়কট করতে পারি, বয়কট করব, করব, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু তারা খেলবে, কারণ তাদের সঙ্গে একটা চুক্তি আছে হিউজ অ্যামাউন্টের। তারা যদি এটা না খেলে তাহলে ওটা জরিমানা হবে এবং এটা ব্যাপক প্রভাব পড়বে। এবং এরা কিন্তু তারা বুঝে গেছে যে তারা ছাড়া ইকোসিস্টেম, ক্রিকেটের ইকোসিস্টেমটা পাকিস্তান ছাড়া, বাংলাদেশ ছাড়া ভেঙে যাবে। বাট আইসিসিও কিন্তু আমরা শুনেছি যে তারা কিন্তু অলরেডি তৈরি আছে, পাকিস্তান যদি এবার কিছু বলে ওইদিকে উগান্ডাকে রেডি রাখছে, অসুবিধা নেই, উগান্ডা খেলবে। তো এমন একটা পরিস্থিতিতে আমার মনে হয় যে আমরা পাকিস্তানের প্রতি যে আশাটা করেছি এবং নির্ভরতা করেছিলেন, মানে বাংলাদেশকে আসলে বিসিবির কেউ আশা করেছিল, আমার মনে হয় যে তারা এটা বুঝতে পারবে যে আসলে মানে কোনো মানে যাদের স্বাভাবিক বুদ্ধি আছে কিংবা আছে, তারা এটা পাকিস্তান অন্তত এটা করবে না। কি দায় আছে তার দেশে খেলে যাবে, সে তো তার নিজের বেলাতেই কখনো বয়কট করেনি। হ্যাঁ, নিজের ভালো কে না বুঝে, এবং সে কখনোই বয়কট করেনি। এবং সে জানে, আমি জানি যেটা আপনি বললাম যে সে কিন্তু চুক্তি করেছে ভারতের সাথে 2024 নভেম্বরে যে আমরা 3 বছরের ভিতরে হাইব্রিড মডেলে খেলবো, এর ব্যতয় হলে কিন্তু আপনার প্রচুর মানে পেনাল্টি দিতে হবে, প্রচুর পরিমাণ পয়সা। তো এটা পাকিস্তান নিশ্চিত করতে যাবে না। নিশ্চয়ই। এখন আসলে কি অবস্থা দেশের ক্রিকেটে? আমরা প্রত্যেকদিনই শুনতে পাই এই পরিচালক সরে যাচ্ছেন, সেই পরিচালক সরে যাচ্ছেন, মানে অস্থিতিশীল অবস্থা বলতে যা বোঝায় তা পুরোটাই ক্রিকেট বোর্ডে বিরাজ করছে। ক্রিকেটারদের কি হবে বা এখন আলটিমেটলি কি প্ল্যান? আসলে একটি ঝড়ের পরে যেমন একটা থমথম অবস্থা মিরপুর বিসিবিতে এখন তেমন চলছে, সবাই চুপ হয়ে আছে এবং সবাই তাকিয়ে আছে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে। কারণ ক্রিকেটাররা ভাবছে যে এই নির্বাচনের পর যদি নতুন কোনো সরকার আসে তাহলে কিন্তু তাদের এই দাবিগুলা, তাদের প্রতিবাদের কথাগুলো বলতে পারবে। ক্রিকেট বোর্ড পরিচালকরাও তারাও নিশ্চুপ হয়ে আছে যে 12 তারিখের পরে কি হয় সেটা দেখার জন্য। তো সবকিছু আমি মনে করি যে আমাদের ক্রিকেটের ঘরোয়া যে ব্যাপারগুলা, ক্লাবের সঙ্গে যে দ্বন্দ্বগুলা, বিসিবির বর্তমান কমিটির, তো সবকিছু মিলে একটা থম ধরা অবস্থায় আছে এবং আমরা এখন শুধুমাত্র মানে অপেক্ষা করতে পারি 12 তারিখের জন্য। আমরা আশা করি যে 12 তারিখের পর নতুন কোনো সরকার আসলে পরে ক্রিকেটারদের, বিসিবির সবকিছু আবার একটা সচল অবস্থায় আসবে, কারণ এই মুহূর্তে কিন্তু মেলবোর্নে আছেন আমাদের মিরপুরের বাসী। নিশ্চয়ই, মানে অভিভাবক, ক্রিকেটের যে সবচেয়ে বড় অভিভাবক তিনি আছেন মেলবার্নে, যে খবরটা শেষ পর্যন্ত আমরা পেয়েছি আর কি। দেখা যাক, সবাই 12 তারিখের অপেক্ষায়, একটা ভালো কিছুর অপেক্ষায়, আমরাও অপেক্ষায় যে দেশে স্বস্তি ফিরবে, সব জায়গায় স্বস্তি ফিরবে, শান্তি ফিরবে, আবার সবকিছু স্বাভাবিক হবে। স্বাভাবিক না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। সেই জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।